আজকের নিবেদন অতীতের ছায়া। বাড়ি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে এভাবে যে একটা নির্জন রেল স্টেশনে সোহিনীর সাথে দেখা হয়ে যাবে তা সত্যি কল্পনা করতে পারেনি সৌম্য। নির্ধারিত সময়ের একটু আগেই ও অবশ্য স্টেশনে চলে এসেছিল। ট্রেন আসতে তখনও মিনিট ২০ বাকি ছিল। প্ল্যাটফর্মে পায়চারি করতে করতেই ওর নজরে পড়ল বেঞ্চে উপবিষ্ট এক মাঝবয়সী মহিলা। চোখে সানগ্লাস, ফর্সা, স্লিম, মুখে ন্যূনতম প্রসাধনীর ব্যবহার, পরনে হালকা সবুজ রঙের একটা জামদানি শাড়ি। খুব চেনা চেনা লাগছিল সৌম্যর, কিন্তু সানগ্লাসটার জন্য ঠিক নিশ্চিত হতে পারছিল না। আবার জিজ্ঞেস করতেও সংকোচ হচ্ছে, যদি ভদ্রমহিলা কিছু মনে করেন। তবে সৌম্য যে সোহিনীকে ২ দশক আগে চিনত, তার চেহারার সাথে এই ভদ্রমহিলার বিস্তর ফারাক। তাহলেও প্রথম দর্শনে কিন্তু সৌম্যর চোখে মহিলার মুখশ্রীতে সোহিনীর আদলটাই ধরা পড়েছিল। অবশ্য এই রকম একই ধরনের দুটো মুখ তো অনেক সময় অনেকেরই নজরে পড়ে, আর সেই কারণেই সৌম্য ইতস্তত করছিল আদৌ জিজ্ঞাসা করবে কিনা। আবার যদি সেই সোহিনীও হয়, তবে সেখানেও আছে সমস্যা। কেননা ওদের দুজনের এত বিচ্ছিন্নতাটা তো সোহিনীর কাছে কোনো সুখকর অভিজ্ঞতা নয়, যে সৌম্য সরে আসার কারণে ওদের মেলামেশা পরিণতি প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছিল। সেই সৌম্যর সাথে কি ও কখনো ভালোভাবে কথা বলবে না বলতে পারবে? এইসব ভাবতে ভাবতেই একসময় সৌম্য স্থির করেই ফেলল, দেখি না একবার জিজ্ঞেস করে, যা হয় হবে। ম্যাডাম, যদি কিছু মনে না করেন, আপনি কি সোহিনী রায়? আপনি কি কলকাতার ভবানীপুরে কোনো সময় থাকতেন? এক রাশ কৌতূহল নিয়ে সৌম্য জিজ্ঞাসা করেই ফেলল। না না, আপনার হয়তো কোনো ভুল হচ্ছে। আমি সোহিনী নই, ভেরি সরি। কিছু মনে করবেন না, সৌম্য দুঃখ প্রকাশ করল। ভদ্রমহিলা কিছু মন্তব্য না করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। এদিকে সৌম্যর সন্দেহ কিন্তু তখনও দূর হয়নি। ওর দৃঢ় বিশ্বাস ছিল ভদ্রমহিলা সোহিনী। তবে উনি স্বীকার না করলে এই সন্দেহ দূর হওয়ার তো কোনো সুযোগ নেই। তাই মনের মধ্যে কিছুটা সময় ধরে একটা অস্বস্তি বয়েই বেড়াতে হলো সৌম্যকে। যাই হোক, যথাসময়ে দুজনেই ট্রেনে উঠল। কি আশ্চর্য, দুজনে আবার একই কামরায়। এতে অবশ্য ওদের কিছু করারও ছিল না। আসন তো সংরক্ষণ হয় সম্পূর্ণ যান্ত্রিক উপায়েই, যদিও এইবারে মুখোমুখি সিট ছিল না দুজনের। প্যাসেজের ২ বিপরীত দিকে ছিল দুজনের আসন। ট্রেনে যেতে যেতে ওই ভদ্রমহিলা যখন ফোনে কথা বলছিলেন, তার কিছু কিছু অংশ আবার সৌম্যের কানেও বেশ ভালো মতো পৌঁছে যাচ্ছিল। যেমন এক সময় সৌম্য শুনতে পেল, হ্যাঁ, তুমি D2 কম্পার্টমেন্টের সামনে দাঁড়িয়ে থেকো, আর এনকোয়ারি থেকে জেনে নিও ট্রেনটা কখন ঢুকবে। আমার আপাতত কোনো অসুবিধে হচ্ছে না। এই কথাগুলো যখন শুনছে, তখন সৌম্যের মধ্যে একটা প্রশ্ন জাগল, এবং সেটা খুবই স্বাভাবিক। ভদ্রমহিলা কি সত্যিই কারোর সাথে ফোনে কথা বলছিলেন, নাকি আমাকে শোনানোর জন্য নেহাতি কথোপকথনের একটা ভান করছিলেন? কেননা গন্তব্যে পৌঁছাতে তো রাত হয়ে যাবে, আর রাত বিরেতে যে আলাপকারী আমার মতো একজন পুরুষকেও তো একটু সতর্কবার্তা দেওয়ার প্রয়োজন আছে বই কি। ওটা যদি নিছক ভান হয়, এই কথা ভেবে সৌম্যর একটু খারাপই লাগছিল। কেননা অত নিচু স্তরে ও নেমেছে বলে সৌম্য নিজেকে কখনোই মনে করে না। কিন্তু সেই ভুল ভাঙানোরও তো কোনো উপায় ছিল না ওর কাছে। ট্রেন যখন হাওড়া স্টেশনে থামল, প্ল্যাটফর্মে থিকে ভিড়। সেদিন হয়তো লোকাল ট্রেন সার্ভিসের কোনো গণ্ডগোল ছিল। ট্রেন থেকে নামার সময় ভদ্রমহিলার কয়েকজন পিছনেই ছিল সৌম্য। এরই মধ্যে ওর কানে পৌঁছল, সোহিনী,
সোহিনী, আমি এখানে। তারপরও দেখতে পেল যে ভদ্রলোক ওকে হাত নাড়িয়ে ডাকছিলেন, তার ডাকে সাড়া দিয়ে ভদ্রমহিলা সেদিকে চলে গেলেন। স্টেশনে অপেক্ষমান শহরতলির অন্য আর একটা ট্রেনে গিয়ে ওরা দুজনে উঠল। পেছন থেকে ওদের একসাথে চলে যাওয়ার দৃশ্যটাই লক্ষ্য করছিল এতক্ষণের সহযাত্রী সৌম্য। খুব স্বাভাবিকভাবেই ওর চোখে মুখে তখন ছিল একটা বিস্ময়ের ঘোর। আজকের গল্পটি লিখেছেন গৌতম নারায়ণ দেব। গল্পটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন। সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।